পিকে হালদার ও তার সহযোগীদের নামে থাকা প্রায় ৭১ একর জমি শনাক্ত, বাজার মূল্য ১,০০০ কোটি টাকা। এবারে সয়াবিনের দাম লিটারে ১০ টাকা বাড়ালো টিসিবি। সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। পরিবেশ বিপর্যয়ের সংখ্যায়ও নিয়ন্ত্রণে আসছে না পলিথিনের ব্যবহার। ১৯ বছরেও কার্যকর হয়নি নিষিদ্ধের আইন। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পিকে হালদার ও তার সহযোগীদের ১,০০০ কোটি টাকা মূল্যের প্রায় ৭১ একর জমি ক্রয়ের অনুমতি পেয়েছে দুদক। এসব জমি রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী শহরে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করছে দুদক। অনুসন্ধানে শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে তাদের নামে থাকা ৭১ একর জমি। মামলার তদন্তের স্বার্থে এসব জমি ক্রয়ের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। দুদক জানায় এসব জমির আনুমানিক মূল্য ১,০০০ কোটি টাকা। ৭,০০০ একরের উপরে সম্পত্তি জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তদন্ত এবং অনুসন্ধানের সময় এটা অনুমিত হয়েছে যে এই প্রপার্টিগুলো লন্ডার্ড মানি দিয়ে পারচেস করা হয়েছে। তার সপক্ষে বেশ কিছু বিশ্বাসযোগ্য ক্রেডিবল তথ্যপত্র পেয়েছে এবং তার ভিত্তিতে আদালতে আবেদন করেছে। আদালত সন্তুষ্ট হয়ে মানি লন্ডারিং আইন এবং বিধি অনুযায়ী সেটা জব্দের নির্দেশ দিয়েছে। এর আগে উত্তরায় পিকে হালদারের ১০ কাঠা জমি এবং ধানমন্ডিতে একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। বিচারে প্রমাণ করতে পারে এগুলো মানি লন্ডারিং এর মাধ্যমে এই প্রপার্টিগুলো অর্জিত হয়েছে, তাহলে মানি লন্ডারিং আইন ৪ ধারা অনুযায়ী এই সব সম্পত্তি রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে পিকে হালদার সহ, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের সর্বোচ্চ ১২ বছর এবং সর্বনিম্ন ৪ বছর পর্যন্ত দণ্ড হতে পারে এবং সঙ্গে ১০ লক্ষ টাকা কমপক্ষে এটা জরিমানা। বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার বর্তমানে বিদেশে পলাতক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিপলস লিজিং এর টাকা জনগণের, চোর বাটপারদের নয়। ঋণের টাকা ফেরত না দিলে খেলাপিদের জেলে যেতে হবে এমন হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট বলেছেন, মন্ত্রী, এমপি বা ক্ষমতার দাপট দেখিয়ে ঋণ খেলাপিরা কেউ পার পাবে না। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের ১৩৭ জন ঋণখেলাপির আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার এসেছেন মাত্র ৪১ জন। হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশিদ আলম সরকার একে একে তাদের বক্তব্য শোনেন। ২৮৪ কোটি টাকা খেলাপির বক্তব্য শুনে আদালত তাকে প্রথম কিস্তিতে ৫.৫ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে বোর্ডের সাথে কথা বলে দ্রুত সব টাকা ফেরত দিতে বলেন। অন্য এক ঋণ খেলাপির বক্তব্যের প্রেক্ষিতে আদালত বলেন, পিপলস লিজিংয়ে টাকা জমা রেখে এখন অনেকেই না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আদালতে হাজির হয়ে পিপলস লিজিংয়ের সাবেক এক কর্মকর্তা দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ঋণ খেলাপির তালিকায় জড়ানো হয়েছে। একটু সিনিয়র পোস্টে ছিলাম আমি থাকলে ওনাদের হয়তো বা ধরেন অনেক যেগুলো ওনারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতিগুলো আমি বুঝতে পারতাম, কারণ আমি ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ম্যান ছিলাম, তো আমি বুঝতে পারতাম। তো সেই কারণে ওরা যেটা চাচ্ছে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে যতটা হ্যারাস করা যায় যাতে করে আমি এইগুলো নিয়েই ব্যস্ত থাকি, ওনাদের যাতে কোনো রকমের সমস্যা আমাকে দিয়ে না হয় আর কি। বাকি ঋণ খেলাপিরা ৯ মার্চের মধ্যে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। সেকেন্ড টাইম আরেকটা সুযোগ দেওয়া হবে আসার জন্যে। এতেও যদি না আসে পসিবলি উনি এদেরকে স্পেশাল মেসেঞ্জার দিয়ে আনানোর জন্য আবার নোটিশ সার্ভ করবেন। তাতেও যদি কেউ না আসে স্পেশাল মেসেঞ্জার দিয়েও, তখন উনি পসিবলি ওনাদেরকে অ্যারেস্ট করে আনার ব্যবস্থা করবেন। আদালতের নির্দেশে ঋণ খেলাপিরা কিস্তি দেওয়া শুরু করলে শিগগিরই ভুক্তভোগীরা কিছুটা হলেও আমানত ফেরত পাবে বলে জানান আইনজীবী। ডিপোজিটের
টাকা কিছুটা অংশ হলেও পাবেন ইনিশিয়ালি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারের পর এবার সরকারি সংস্থা টিসিবির খোলা ট্রাকেও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটারে বেড়েছে 10 টাকা, তবে এরপরও মিলছে না চাহিদা অনুযায়ী। সঙ্গে কিনতে হচ্ছে পেঁয়াজ, চিনি ও ডাল। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই এই অবস্থা, দাবি ডিলারদের। আর সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। বাজারে এমনিতে কয়েক মাস ধরে অস্থির ভোজ্য তেলের দাম। এমন অবস্থায় সীমিত আয়ের মানুষের ভরসা টিসিবি, কিন্তু এখানেও সহজে মেলে না সয়াবিন তেল। তবে দাম বাড়ল টিসিবির সয়াবিন তেলেরও। ট্রাক থেকে আগে 80 টাকা লিটারে কেনা গেলেও এখন কিনতে হচ্ছে 90 টাকা। তাও পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী। আবার প্রয়োজন না থাকলেও বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে মসুর ডাল, পেঁয়াজ ও চিনি। এদিকে কেজিতে 5 টাকা বাড়িয়ে মসুর ডাল বিক্রি করা হচ্ছে 55 টাকায়। বাজারের রেট হিসাবে এখানে 10 টাকা বাড়াইছে, আর ওইখানে তো মনে করেন অনেক দাম। মধ্যবিত্ত যারা আছে ওনাদের তো চলা কষ্ট হয়ে যায়। ডিলাররা বলছেন ট্রাক প্রতি 1000 কেজি পেঁয়াজ দিলেও ডাল 200 কেজি, চিনি 500 কেজি ও তেল দেয়া হচ্ছে মাত্র 100 লিটার, যে কারণে তেলের চাহিদা থাকলেও বেশি দেয়া যাচ্ছে না। এখন 100 লিটার করে দিচ্ছে, সামনে রমজান আছে, অত ভোক্তার চাহিদা অনুযায়ী সামনে রমজান আমরা পূরণ করতে পারবো। লোকাল বাজারেও অনেক বৃদ্ধি পাইছে, সে অনুপাতে তো আমরা খুবই কম, একেবারে নগণ্য। আমাদের তেল 90 টাকা লিটার, মানে 450 টাকা 5 লিটার, এটা সহনীয়। এটা যদি আমরা কন্টিনিউ দিতে পারি, আমি মনে করি এটা ভালোই হবে। বিষয়টি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলছেন, বিশ্ববাজারে তেলের বাড়তি দামের কারণে টিসিবিতেও দাম বাড়ানো হয়েছে। তবে রমজানের আগেই টিসিবির বিক্রি কার্যক্রম জোরদার করা হচ্ছে। রোজার জন্য আমরা টিসিবি থেকে একটা বড় পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ডাবল তেলের ব্যবস্থা করেছি, সেটা রোজার সময় যেন চাপটা কম থাকে। তবে সারা গ্লোবাল মার্কেটেই দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশে হচ্ছে কমে দেওয়া যাবে না, যেন আর না বাড়ে সেটা আমরা লক্ষ্য রাখছি। দেশে বছরে সয়াবিন ও পাম তেলের চাহিদা প্রায় 20 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা ধরনের উদ্যোগ এবং পরিবেশের ভয়াবহ বিপর্যয়ের শঙ্কার পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার। 19 বছরেও কার্যকর হয়নি পলিথিনের ব্যবহার বন্ধের আইন। সোনালী ব্যাগের মতো চমৎকার বিকল্প থাকলেও এর ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা না থাকায় পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে না বলে মনে করেন পরিবেশবিদরা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ বস্তুটি আইনত নিষিদ্ধ হলেও এর ব্যবহার কমেনি। 80-র দশকে ব্যবহার শুরুর পর 2002 সালে পলিথিন নিষিদ্ধে আইন করে সরকার। পলিথিন বন্ধে 2010 সালে 11টি পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাস্তবায়ন হয়নি সেই নির্দেশও। সবাই তার বাসা থেকে ব্যাগ নিয়ে আসে না, পলিথিন ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। বাজার করতে শুধু পলিথিনের ব্যাগটাই পাই, সেটারই বাজার করতে হচ্ছে। যদি আমরা অন্য ব্যাগ পেতাম, কাগজের বা পাটের, সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। গবেষকরা বলছেন, রাজধানীতে প্রতিদিন 2 কোটিরও বেশি পলিথিন ব্যবহার হয়। আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় 10 নম্বরে বাংলাদেশ। পলিথিন আমদানি বন্ধ হলেও পুরান ঢাকার শতাধিক কারখানায় এখনও উৎপাদন হচ্ছে অবৈধ পলিথিন। বিকল্প না থাকা ও সাধারণ মানুষের সচেতনতার অভাবে পলিথিন ব্যবহার বন্ধ হয়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। আমাদের বেশ কয়েকটা আমরা পলিসি তৈরি করেছি, আগামী এই 5 থেকে 10 বছরের মধ্যে গ্র্যাজুয়ালি কিভাবে আমরা প্লাস্টিক ওয়েস্টকে প্রথমে আমরা ম্যানেজ করব পরিবেশ সম্মতভাবে, পরবর্তীতে এটার ব্যবহারটা কমিয়ে ফেলব। এবং যেটা আমরা 3R স্ট্র্যাটেজি, যেটা আমাদের 2010 সালে তৈরি করা হয়েছিল, যে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এই প্রিন্সিপালটা যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। অবশ্য পরিবেশবিদরা বলছেন, পলিথিনের চমৎকার বিকল্প সোনালী ব্যাগ। পাটের তৈরি স্বচ্ছ, সহজে পচনশীল এ সাশ্রয়ী ব্যাগের ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। পলিথিনের একটি বিকল্প চিন্তা করতে হবে, তার উপযুক্ত একটি বিকল্প হতে পারে ডক্টর মোবারক হোসেন খানের যে সোনালী ব্যাগ আছে সেটি, বা ওই রকম যদি ডিগ্রেডেবল কোনো ব্যাগ যদি আমরা বাজারে সহজলভ্য করতে পারি, তাহলে পলিথিন বাজার থেকে বিতাড়িত হবে। 2 থেকে 300 বছরেও নষ্ট না হওয়ায় মাটি ও পানির পাশাপাশি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কণা, যা শেষ পর্যন্ত পৌঁছায় মানুষের শরীরে। এর ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ 28 ফেব্রুয়ারি। নির্বাচনী এলাকাগুলোতে তাই ভোটের আমেজ। শেষ দিনে ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচারণায় নতুন সড়ক, নগরীর উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের মাইক কালকে বাজার ও কালীগঞ্জের বাজার আটকে রেখেছে। যদি সুষ্ঠু নির্বাচনটা হইতো তাহলে আমরা বিএনপি শতভাগ আশাবাদী ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আমরা ঘরে উঠব। সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকব। সেই হিসাবে আমরা মনে করি যে নৌকা মার্কায় ভোট আমাদের দিবে, এই আশাবাদ আমরা রাখি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। পৌরসভার মানুষরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। যে প্রার্থী এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে আমরা তার পাশে আছি, তাকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমার কাছে এটা প্রত্যাশা যে সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোট কেন্দ্রে যেন ভোট দিতে পারি। পঞ্চম ধাপের পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান গ্রহণ করার জন্য যা যা করা দরকার ইলেকশন কমিশন আমাদেরকে সেইরূপ নির্দেশনা প্রদান করেছে এবং ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। পৌর নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ছাড়াও থাকবে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। এই সমস্ত কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সেই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ আছি। 19 জানুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্যানেল তৈরি করে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। তৃণমূল থেকে পাঠানো ওই প্যানেল থেকে প্রার্থী চূড়ান্ত করবে কেন্দ্র। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আগামী 11 এপ্রিল প্রথম ধাপে 63 উপজেলার 323টি ইউনিয়ন পরিষদের ভোট হবে। এই নির্বাচনে মনোনয়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগকে বর্ধিত সভা করে কমপক্ষে 3 জনের একটি প্যানেল তৈরি করে তা কেন্দ্রে পাঠাতে হবে। ওই প্যানেল তালিকায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6 জনের স্বাক্ষর থাকতে হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে এই প্যানেল পাঠাতে হবে। 11 এপ্রিল 323টি ইউনিয়নের নির্বাচনের পর ধাপে ধাপে সারা দেশে প্রায় 4500 ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। পৌরসভা নির্বাচনের পরপরই সারা দেশে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট 6 ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। নির্বাচন কমিশনার কবিতা খানম সংঘাতহীন নির্বাচনের জন্য প্রার্থী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4883টি। 2016 সালে 6 ধাপে 4323টি ইউপিতে ভোট হয়। আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসেবে মার্চের মধ্যে 1436, এপ্রিলে 685, মেতে 1476 এবং জুনে 724 ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত না হওয়ায় মার্চে কোনো নির্বাচন হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা না গেলে অনধিক 90 দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। প্রথম ধাপে আগামী 11 এপ্রিল দেশে 323 ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমাদের 5-6টা মিনিমাম হয়তো 6টা ধাপে আমাদের যেতে হতে পারে। সক্ষমতা আমাদের ইভিএম আছে, কিন্তু আমাদের লোকেবল মানে ইভিএম অপারেশন করার জন্য যে লোকেবল দরকার সেটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটা আমরা বৃদ্ধি করছি। আপাতত 41টা নিচ্ছি, কিন্তু এটা আমরা আরও সংখ্যাটা আমাদের বৃদ্ধি পাবে। 4 দফা পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল ও বর্জনের ঘটনা ঘটেছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন এই কমিশনার। এখানে কিন্তু অংশগ্রহণ থাকবে, উৎসাহ থাকবে এবং অতি উৎসাহ থাকবে। এই অতি উৎসাহটাই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নের একটা কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু এটা প্রতীকের নির্বাচন হবে, আমি রাজনৈতিক দলগুলোর কাছেও আমি আহ্বান জানাবো যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে
এবং এই সহযোগিতাটা যেন ওনারা নির্বাচন কমিশনকে করেন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে গতবারের মতো এবারও ভোট হবে দলীয় প্রতীকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের সাবেক আওয়ামী লীগ নেতা বরকত রুবেলের ৪৮৭টি তফসিলের ৫,৭০৬ বিঘা জমি ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। সিআইডি জানিয়েছে মামলার তদন্ত প্রায় শেষ, অভিযোগপত্র দেওয়া হবে শিগগিরই। অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের ৫,৭০৬ বিঘা জমি ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি দেওয়া হয়েছে বরকত রুবেল সহ ৫ জনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ। একই সঙ্গে তাদের ১৮৮টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ১০ কোটি টাকা, ৫৫টি বাস, ট্রাক ও প্রাইভেট কার জব্দ করতে বলা হয়েছে। সিআইডির আবেদনে এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। ৫,৭০৬ বিঘা সম্পত্তি এবং ১৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, যাতে ৯,৭৫,৬৬,৮৭৮ টাকা, প্রায় ৫৫টি গাড়ি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের মাধ্যমে আজকে তদন্তকারী কর্মকর্তা জব্দের জন্য একটি দরখাস্ত করেছিল, যাহা সেই দরখাস্তটি বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত মঞ্জুর করেন। নিয়ম মেনেই এই দুই ভাইয়ের সম্পত্তি জব্দ হয়েছে জানিয়ে সিআইডি বলছে মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। সম্পত্তিগুলো আগেই সিজ করা হয়েছিল, সেগুলোতেই বাজেয়াপ্ত না, সেগুলো রিসিভার নিয়োগ করার জন্য বলা হয়েছে এবং যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেগুলো ফ্রিজ করার জন্য বলা হয়েছে। এটা নিয়ম অনুযায়ী আমরা আশা করতেছি অল্প সময়ের মধ্যে, এটা ১ সপ্তাহ হতে পারে, ১৫ দিন হতে পারে, অল্প সপ্তাহের মধ্যে আশা করছি নেক্সট উইকে হয়তো হয়ে যাবে। ২০২০ সালের ২৬ জুন অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় বরকত রুবেলের বিরুদ্ধে মামলা করেন সিআইডির পরিদর্শক SM মিরাজ আল মাহমুদ। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে অনড় শিক্ষার্থীরা। তবে কোনো সেশন জট হবে না আশ্বস্ত করে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে শাহবাগ থেকে আটক শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ। ২৪ মের আগে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর পরপরই স্থগিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা। এ সিদ্ধান্তের প্রত্যাহার চেয়ে বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় আটক হন বেশ কয়েকজন। পরে জাতীয় গ্রন্থাগারের সামনে চলে বিক্ষোভ। এ সময় পরীক্ষা চলমান রাখার দাবিও জানায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে শাহবাগ থানার পাশে অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় পুলিশ। আমাদের পরীক্ষাটা যেন হয়ে যায় সেই দাবিতে আমরা এখানে আসা। এই স্থগিত পরীক্ষা যদি মার্চের 10 তারিখের মধ্যে যদি না নেওয়া হয়, তাহলে আমরা এরপরে যে কর্মসূচি ঘোষণা করব। চলমান পরীক্ষা বন্ধের প্রতিবাদে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা সড়কে নামলে পুলিশের সঙ্গে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শান্তিপূর্ণভাবে আমরা 19 সালের পরীক্ষার্থী, আমাদের 21 সাল আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমাদের পরীক্ষা হয়নি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সেশন জটে পড়তে হবে না জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়দের সঙ্গে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন এবং জাতির বৃহত্তর স্বার্থে এই 3টি মাসের ব্যক্তিগত আমাদের অনেক ক্ষতি যেগুলো হবে সেগুলোকেও মেনে নিয়ে তারা 3 মাস পরে 24শে মের পর থেকে তারা তাদের পরীক্ষা হবে সেটি মেনে নেবেন। এদিকে শাহবাগ থেকে আটক হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে কিশোর শাকিল গাজী হত্যায় 3 সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় 14 বছরের কিশোরকে হত্যা করা হয়। নিহত কিশোরের পরিবারের দাবি, খেলাধুলা নিয়ে মনোমালিন্যের জেরে এই হত্যাকাণ্ড। বনানীর করাইল বস্তিতে পরিবারের সাথে থাকতেন 14 বছরের কিশোর শাকিল।
বুধবার সন্ধ্যা 7:30টার দিকে তার সমবয়সী 3-4 জন এসে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত 8টার দিকে বনানী স্টার কাবাবের সামনে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোররা। পরে রাতেই ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। নিহতের পরিবার জানায়, বস্তির অন্য কিশোরদের সাথে শাকিলের খেলাধুলা নিয়ে কিছুদিন আগে মনোমালিন্য হয়েছিল। পোলাপান মানুষ তো মনে করেন খেলাধুলা নিয়ে অনেক সময় ঝগড়া হয়, আমাদেরও তো অনেক সময় ঝগড়া না, তো পোলাপানে ঝগড়াঝাগড়ি করছে। আজকে 2-3 দিন আগে ঝগড়া করছে, তো ওই ফিকশনটা ওদের রয়ে গেছে আর কি। পোলাপানে কইলারি যারা যে 3টা আসামি কইলো, কয় কি আমরা আগের থেকে খুঁজতেছি, পরে আমরা যখন ওরা পাইছি জানছে তখন আমরা ওরা মারছি, চাকু দিয়ে গায়ে দিছে। ওরা 5-6 জন পোলাপান আসছিল, মানে 2-3 জন ধরছে আর একজনে ফায়ার দিছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে উঠতি বয়সী যারা, তারা মূলত ওই এলাকায় তাদের যে গ্রুপের যে আধিপত্য সেটা বজায় রাখার জন্য তারা সেখানে তাদের মধ্যে এক ধরনের সংঘাত ছিল এবং তার অংশ হিসাবে একজনকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং আমরা ইতিমধ্যে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বিজ্ঞ আদালতে তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা তারা প্রদান করবেন আশা করি আমরা। নিহত শাকিল বনানীর পাঠশালা বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ত। বাবা মায়ের 2 ছেলের মধ্যে সে ছোট। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন নদ নদীর নাব্যতা ফিরিয়ে বাণিজ্য বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নৌপথে পণ্য পরিবহন না হলে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে যেত। নতুন মেরিন ব্যাচের গ্র্যাজুয়েশন এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আবারও আহ্বান জানান সরকার প্রধান। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে 55তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন সমাপনীতে অনুষ্ঠিত হয় মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড। প্রধানমন্ত্রীর পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী শ্রেষ্ঠ ক্যাডেটদের পদক দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমুদ্র অভ্যন্তরীণ নৌপথের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নদ নদীর নাব্যতা ফেরাতে কাজ করছে সরকার। যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কর্মজীবনে দায়িত্ব পালনের সময় দেশের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে খেয়াল রাখতে নতুন গ্র্যাজুয়েট নাবিকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, সমুদ্র অর্থনীতির সুফল পেতে দক্ষ জনশক্তি গড়তে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল হয়। চলমান করোনার টিকা কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, টিকা দিলেই মনে করবেন না সব সমস্যার সমাধান হয়েছে। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে। কাজে টিকা দেওয়ার পরে এটা কেউ মনে করবেন না যে আপনাদের সমস্যা সব সমাধান হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে তারপরেও নিজে থেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় মাস্ক পরতে হবে এবং সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে, এবং আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন। মেরিন একাডেমির তথ্য অনুযায়ী দেশে ও বিদেশের বিভিন্ন জাহাজে প্রায় 4,500 মেরিন ক্যাডেট কর্মরত আছে, যাদের বার্ষিক আয় $230 মিলিয়ন মার্কিন ডলার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে তার মৃত্যু হয়। কারাসূত্রে জানা যায়, মুশতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুশতাক অনলাইনে লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন, সেটিকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন তিনি। করোনা সংকটের মধ্যে গত বছরের 6 মে র্যাব তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকেও গ্রেপ্তার করা হয়। পরদিন সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। আজ মুশতাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। সকালে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে বোরহানের বড় ভাই নুরুদ্দিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বোরহানের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীদের পরিচয় প্রকাশেরও দাবি জানানো হয়।
গত শুক্রবার কোম্পানিগঞ্জের চাপরাশির হাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন বোরহান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় 23 ফেব্রুয়ারি বোরহানের বাবা নোয়াব আলী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, যেই আমার ছেলেকে হত্যা করছে প্রকৃত দোষী কি তাকে আমি একটু দেখতে চাই। খুনিদের উপযুক্ত বিচারই মুজাক্কির সহ আমাদের ও দেশবাসীর আত্মার শান্তি দিতে পারে, পাশাপাশি আর কোনো মা বাবা ভাই ও বোনের বুক খালি হওয়া থেকেও মুক্তি পেতে পারে। দলের শৃঙ্খলার বাইরে গিয়ে যেসব নেতা কথা বলছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিষয়ে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, দলের শৃঙ্খলার বাইরে কথা বলা কখনো কাম্য নয়। দলের সাধারণ সম্পাদকের বুধবারের সতর্কতামূলক বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শুধু বসুরহাট পৌর মেয়রের বিষয়ে সাবধানবাণী উচ্চারণ করেননি, সব পর্যায়ে নেতাদের জন্যই করেছেন। দলের পরবর্তী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ যারা করে, যদি নিজস্ব কোনো মত থাকে সেটি দলীয় ফোরামে অবশ্যই তুলে ধরতে পারেন, কিন্তু দলের নীতির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে যদি জনসমক্ষে কথা বলা হয় তাহলে সেটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সেই কথাটি কালকে আমাদের সাধারণ সম্পাদক পুনরুল্লেখ করেছেন। এইভাবে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। কারো দয়ায় নয়, জিয়াউর রহমান নিজের যোগ্যতায় খেতাব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খেতাব বাতিল করা হলে জনগণ তা মানবে না। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, খেতাব বাতিলের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তই গ্রহণযোগ্য নয়। গত 30 জানুয়ারি সিঙ্গাপুর যান বিএনপির মহাসচিব। জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করে দেখাতে চাইলেও খাটো করে দেখাতে পারবে না। এবং এই খেতাব, এটা খেতাব তো সে অর্জন করেছে, এটা তো কারো দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি সেটা অর্জন করেছেন। সুতরাং এটা নিয়ে আমরা মনে করি যে জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবেন না। 4.5 বছরেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর ময়ূরী আবাসিক প্রকল্পের প্লট বুঝে পাননি গ্রাহকরা। এ নিয়ে চরম ক্ষুব্ধ তারা। তবে এপ্রিলের মধ্যে সব প্লট গ্রাহকদের বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেডিএ। মহানগরীর গল্লামারা সংলগ্ন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ময়ূরী আবাসিক এলাকার কার্যক্রম শুরু হয় 2015 সালে। 234 কোটি 82 লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2017 সালে। প্রকল্পের 629টি প্লটের মধ্যে 5 কাঠার 156টি ও 3 কাঠার 234টি প্লট রয়েছে। 2016 সালে টাকা নেওয়া শুরুর পর অনেক গ্রাহকই এসব প্লটের জন্য পুরো টাকা পরিশোধ করেছেন। তবে মেয়াদ শেষ হলেও শেষ হয়নি প্রকল্পের কাজ। টাকা পরিশোধের 4.5 বছর পরও প্লট বুঝে না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। 500-700 মানুষের জন্য প্লট বরাদ্দ হলেও টাকা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি আমাদের সন্তোষজনক মনে হয় না। 5 বছরও আমরা সেই প্লট এ পর্যন্ত আমরা বুঝিয়ে পাইনি। তাছাড়াও আমাদের এই প্রতি প্লটে 2 লাখ করে বেশি টাকা ধার্য করা হয়েছে। প্লট কেনার সব ধরনের শর্ত পূরণ করার পরও কেডিএর এমন গড়িমসি দুঃখজনক বলছে নাগরিক সমাজ। কেডিএর মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকরা তাদের সকল শর্ত পালন করেই জমি কিনেছে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের শর্ত সব প্রতিপালন করানো হচ্ছে গ্রাহকদের, কিন্তু দীর্ঘদিন যাবত তাদের জমি বুঝিয়ে না দেওয়া, এটা খুবই দুঃখজনক। তবে কেডিএর দাবি এরই মধ্যে শতাধিক প্লট হস্তান্তর হয়েছে। এপ্রিলের মধ্যে সব প্লট হস্তান্তর শেষ হবে বলে আশা তাদের। এভরিডে উই আর গিভিং, এবং এটা মার্চ এপ্রিলের ভিতরে আমাদের প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে। তা আমরা এর ভিতরে যারা আমাদের কাছে অ্যাপ্লাই করবে, টাকা পরিশোধ করে অ্যাপ্লাই করবে, তাদেরটা আমরা দিয়ে দেবো আশা করি।
ময়ূরী আবাসিক প্রকল্পের 3 কাঠা প্লটের মূল্য 27 লাখ এবং 5 কাঠা প্লটের মূল্য 47 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার শাহজাহানপুরে 3 হুইলার ও বাসের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, ঠিক কটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেক্ষেত্রে বগুড়ার শাহজাদপুরের কোন স্থানে এবং এটি কি কোনো ঝুঁকিপূর্ণ বাঁক ছিল কিনা, আর সেই সাথে হচ্ছে যে দুর্ঘটনার পরে এখন যান চলাচলের কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শুরুতেই জানিয়ে রাখি, আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে 3 জন নিহত হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু, অর্থাৎ এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট 4 জন। এবং এটি হয়েছে যে বগুড়াগামী একটি পরিবহন, যে বড় বাস যাত্রীবাহী পরিবহন, সেটি একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিলে এই ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়। এই আপনি যে বাঁকের কথা বলছিলেন, ঠিক বাঁক না, একদম সোজা রাস্তা হলেও এখানে হাইওয়েতে যে 3 হুইলার চলাচলের নিয়ন্ত্রণ থাকার কথা সেটি না থাকার কারণেই আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং ফায়ার সার্ভিস বলছে যে বাসটি ছিল দ্রুত গতির এবং সিএনজি ছিল তুলনামূলক কম গতির, ঠিক এই কারণেই আসলে এই বাসটি পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিয়ে দেয়। এবং এই ধাক্কা দেওয়ার পরপরই এখানে তারা ফায়ার সার্ভিস আসে এবং 3 জনকে সাথে সাথে উদ্ধার করে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তার পরবর্তীতে আরেকজন ড্রাইভার তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান, এরকমটি আমাদের জানিয়েছে। জানিয়ে রাখি যে এই 3 হুইলার নিয়ন্ত্রণ করতে হাইওয়ে পুলিশ অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো লাভ এখানে হচ্ছে না। কারণ বারবারই বলা হচ্ছে যে এই ঢাকা বগুড়া মহাসড়ক যে রিস্কি অবস্থায় আছে, যে পরিমাণ গাড়ি এখানে প্রতিনিয়ত চলাচল করে, সেখানে আসলে 3 হুইলারের মতো এইসব ছোট যানবাহন চলাচল আসলেই খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং আমরা মাঝে মাঝেই দেখি যে এখানে এই ধরনের যে ঘটনাগুলো, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টগুলো এরকমটি ঘটে থাকে। এবং এই অ্যাক্সিডেন্টের পরপরই বেশ কিছুটা যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে পুরো ইয়েটা, এখন যান চলাচল মোটামুটি স্বাভাবিক এটা বলাই যায়। তো এই ছিল অ্যাক্সিডেন্টের সর্বশেষ খবর আমার কাছে। বগুড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আমিরুল লতিফ। করোনা ভাইরাসের কারণে বেশ কিছুদিন কাজের ধীরগতি থাকলে আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে ঢাকা পটুয়াখালী মহাসড়কের লেবুখালীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে পটুয়াখালী কুয়াকাটা সহ পুরো দক্ষিণ উপকূলের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিক থাকলে 2021 সালের জুনে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। বরিশাল কুয়াকাটা মহাসড়কে নির্মাণাধীন দেশের দ্বিতীয় এক্সট্রাডোজ ক্যাবল বক্স গার্ডার পায়রা সেতুটি বেশ দীর্ঘ ও নয়নাভিরাম। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের আদলে তৈরি করা এই সেতুর দৈর্ঘ্য 1470 মিটার। 1170 কোটি টাকা ব্যয়ে লেবুখালীর পায়রা নদীতে নির্মিত এই সেতুটি ক্যাবল দিয়ে 2 পাশে সংযুক্ত করা হবে, ফলে নদীর মাঝে পিলার থাকবে মাত্র একটি। বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পায়রা নদীর ওপর লেবুখালী সেতু নির্মাণের মধ্য দিয়ে উন্নয়ন ও অগ্রগতির দ্বার উন্মোচন হবে দক্ষিণাঞ্চলের। তাই এই সেতু ঘিরে আশান্বিত ছোট বড় ব্যবসায়ীরা। এই লেবুখালী ব্রিজ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র আরও জাঁকজমকপূর্ণ হবে, এখানে অনেক মানুষ আসবে, পর্যটন শিল্প গড়ে উঠবে আরও ব্যাপকভাবে। আমাদের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আমাদের বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতা আর করোনা ভাইরাসের কারণে ধীরগতি আসে কাজে। তবে আবারও পূর্ণ উদ্যমে এগিয়ে চলেছে কাজ। বিভিন্ন কম্পোনেন্টের অগ্রগতিটা বিভিন্ন ধরনের, তো আমরা সবচেয়ে এগিয়ে আছি মূল ব্রিজের কাজে। তো ইতিমধ্যে আমরা প্রায় 25% আমাদের অগ্রগতি হয়েছে। আমরা চেষ্টা করব আগামী জুনের মধ্যে আমরা সার্বিক কাজ সম্পন্ন করে ব্রিজটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা। সেতুটি নির্মিত হলে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ সাগরকন্যা, কুয়াকাটার সাথে সারা দেশের সড়ক যোগাযোগের নতুন এক দিগন্তের সূচনা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বসন্তর কোকিল যেন একসুরে বাঁধা। ফাল্গুনে উষ্ণতার খোঁজে পরিযায়ী হয় পাখি, তার কুহুতানে মেলে ঋতুরাজের আগমনী বার্তা।
তবে নিজে বাসা বানাতে পারে না বলে ডিম পাড়ে কাক বা হাড়ি চাচার বাসায়। কোকিল বসন্তের দূত। ফাল্গুনের সকাল দুপুর সন্ধ্যা বিরহের সুর জাগে ফুল পাতা আর বাঙালির প্রাণে। দেশে প্রায় সব জায়গায় মেলে কোকিলের দেখা। ভালোবাসে গাছের মগডালে পাতার আড়ালে থাকতেই। ফেব্রুয়ারি এপ্রিল প্রজনন মৌসুমে নারী সঙ্গীর মন জোগাতে ডাকে পুরুষ কোকিল। প্রাণীবিদরা জানাচ্ছেন দেশে থাকা ২০ প্রজাতির কোকিলের মধ্যে ১৪টি স্থায়ী বাসিন্দা, ৬টি পরিযায়ী। আগে থেকে বাসা খুঁজে রাখে। দ্বিতীয়টা হলো দুজনের মধ্যে একজন গান গাইতে থাকে, ও এনগেজ রাখে। আর একটা হলো যে ওই অপরচুনিটি খোঁজে কখন বাসা ঢুকবে, একটা ডিম সরিয়ে ফেলবে, ফেলে দিবে, ভেঙে ফেলবে। নিজে বাসা বানাতে পারে না বলেই কোকিলের ছানা ফোটে কাক, হাড়ি চাচা বা শালিকের বাসায়। তবে প্রজননের সময় এক বলে কাকের বাসায় তার বেশি পছন্দ। পালক বাবা মায়ের কাছেই সে ছানার বড় হওয়া। যখন বড় টড় হয়ে যায় তখন কিন্তু আবার ওর গায়ে স্পট দেখা যায়। কাকের বাচ্চার মতো না তাকে, তারপরেও কাক কিন্তু ওকে ফেলে দেয় না। একদম যখন বড় হয় এবং যখন পর্যন্ত খুব নমনীয় থাকে, মানে প্যারেন্টসের কাছে খুব নমনীয়ভাবে খাবার গ্রহণ করে। কিন্তু যখন যথেষ্ট বড় হয়ে যায়, ফ্লাই করতে পারবে, উড়াল দেওয়ার যোগ্য হয়ে যায়, তখন আর বদার করে না। হরিয়াল, হাড়ি চাচা, রাজধনেশ, ময়না বা বসন্ত বাউরি বিপন্ন হলেও এখনো ভালো আছে চিরবাউল কোকিল। বসন্তে যার কুহুতানে মুখরিত হয় বাংলার প্রকৃতি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আরও 10,400 মানুষের প্রাণ গেছে করোনায়। এ নিয়ে মোট মৃত্যু 25,18,000 ছাড়ালো। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 4,28,000। মোট আক্রান্ত 11,35,00,000। ব্রাজিলে গত 24 ঘন্টায় 1500-র বেশি মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 2300 মানুষ করোনায় মারা গেছে। আইভরি কোস্টে 5 লাখ ভ্যাকসিন ডোজ পাঠিয়েছে ইউনিসেফ। ফ্রান্স ও ইতালিতে বেড়েছে বিস্তার। এদিকে আফ্রিকা ও লাতিন আমেরিকায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপরে হামলা চালিয়েছে সেনা সমর্থকেরা। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে সেনা অভ্যুত্থান বিরোধীদের উপর অস্ত্র ও ছুরি নিয়ে হামলা চালায় তারা। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে অশান্ত মিয়ানমার। দাঙ্গা পুলিশ সেনা সদস্যদের উপেক্ষা করেই 3 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে দেশটির গুরুত্বপূর্ণ সব শহরে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাজপথে নামেন গণতন্ত্রপন্থীরা। এ সময় আসে সূচিসহ এনএলডির শীর্ষ নেতাদের মুক্তির দাবি। তবে ইয়াঙ্গুনে বিক্ষোভরতদের ওপর হঠাৎ করেই হামলা চালায় সেনা সমর্থকরা। ছুরি, মুগুর ও গুলতি নিয়ে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিও ফুটেজে দেখা গেছে একটি হোটেলের সামনে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করছেন সেনা সমর্থকেরা। এদিকে অভ্যুত্থানের পর থেকে প্রাণঘাতী সহিংসতার ঝুঁকি বাড়ায় মিয়ানমারের সেনাবাহিনীর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ মুছে দিয়েছে কর্তৃপক্ষ। অভ্যুত্থানের জেরে আরও 6 সেনা কর্মকর্তার ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনের উপরে ভ্যাকসিনের বুস্টার ডোজের পরীক্ষা চালাবে মার্কিন কোম্পানি মডার্না। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে তথ্য জানানো হয়। মডার্নার ভ্যাকসিন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপে অনুমোদন পেয়েছে। তবে পরীক্ষায় দেখা গেছে তাদের তৈরি ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকার শনাক্ত করানোর নতুন ধরন রোধে কম সুরক্ষা দেয়। তাই মডার্না করোনার এই ধরন নিয়ন্ত্রণে ভ্যাকসিনের বুস্টার ডোজ তৈরি করেছে। মডার্না জানিয়েছে পরীক্ষার জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরনটি অধিক সংক্রামক বলছে বিশেষজ্ঞরা। এই ধরন ইতিমধ্যে বিশ্বের অন্তত 40টি দেশে শনাক্ত হয়েছে। এবার এক ভিন্নধর্মী প্রতিবাদে নিয়ে রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে পেট্রোল, ডিজেল এবং এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক বাইকে চড়ে সমাবেশে যোগ দিয়েছেন তিনি।
বেলা 11:30টায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ইলেকট্রিক বাইকের পেছনে বসে হাজরা থেকে কার্যালয় নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। সে সময় তার গলায় ঝোলানো ছিল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত পোস্টার। ট্রাফিক আইন মেনে মাথায় হেলমেট পরে পুরো রাস্তায় ঘোরেন মমতা ব্যানার্জি। বিকেলে নবান্ন থেকে ফেরার পথে চালকের আসনে ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার বাইকের পেছনে বসে প্রতিবাদ করতে দেখা গেছে মমতাকে। নন্দীগ্রাম আন্দোলনের সময় গ্রামে বাইকে করে পৌঁছেছিলেন মমতা। এছাড়া জঙ্গলমহলে বাইকের পেছনে চড়েছেন তিনি। ভারতে পেট্রোল ডিজেলের দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। চলতি মাসেই 3বার বেড়েছে এলপি গ্যাসের দাম, অথচ গ্যাসে ভর্তুকি বাড়েনি। এ নিয়ে বরাবরই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যথেষ্ট সুযোগ না পাওয়ার আক্ষেপ আছে তার। দলের চাহিদা অনুযায়ী সাথে খেললেও উপরের দিকে খেলতে চান সৈকত। তাতে নিজের সেরাটা দিয়ে দলে জায়গা পাকা করার লক্ষ্য এ অলরাউন্ডারের। নিউজিল্যান্ড সফরের সুযোগ আসলে ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান সৈকত। জাতীয় দলে থিতু হতে পারছেন না সৈকত। সব ফরম্যাটে নিয়মিত সুযোগ না পাওয়ায় পারফরমেন্সেও অধারাবাহিকতা। এজন্য নিয়মিত সুযোগের অভাবকে দুষছেন সৈকত। সুযোগের ব্যাপারটাও আছে, দেখা যায় যে সবার বেলা সুযোগ হয়তো একরকম আসে না, হয়তো কারো বেলা সুযোগ একটু বেশি থাকে, কারো বেলা একটু কম আসে। তো আমি এইভাবে আসলে কখনোই চিন্তা করি নাই যে আসলে অন অ্যান্ড অফের মধ্যেই ছিলাম বেশিরভাগ সময়টাতেই। আনফর্চুনেটলি যখনই দেখা যায় 1-2টা ম্যাচ খারাপ হয় আমার সাথেই, তখন সবসময় আমি বাড়িই থাকি ম্যাক্সিমাম টাইম। তো এটা আসলে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে সুযোগের হয়তো একটু ঘাটতি তো অবশ্যই আছে। ঘরোয়াতে খেলেন মিডল অর্ডারে, কিন্তু জাতীয় দলে জায়গা হয় লোয়ার অর্ডারে। পজিশন বদলে পারফরমেন্সেও তারতম্য হচ্ছে। টেস্ট ক্রিকেটেও অনিয়মিত, অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে ঈর্ষণীয় পরিসংখ্যান সৈকতের। নর্মালি যখন ডোমেস্টিকে খেলি তখন তো মিডল অর্ডারে ব্যাটিং করি, তো এই জায়গাটাতে সুযোগ পাইলে হয়তো আমি মনে করি যে হয়তো আরেকটু বেটার কিছু করা আমার জন্য মানে সম্ভাবনা থাকে আর কি। নিউজিল্যান্ডে 20 সদস্য দলের সফরসঙ্গী সৈকত সাকিবের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন। একাদশের সুযোগ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ সাথে টিম ম্যানেজমেন্টের পছন্দ সৌম্য। উদ্দেশ্যহীন সফরে তারপরও লক্ষ্য স্থির সৈকতের। আমি ইন্টারভিউতে শুনেছি আমাদের সিলেক্টররাই বলেছেন যে আমি হয়তো ব্যাকআপ হিসেবে যাচ্ছি, বাট সাকিব ভাইয়ের বিকল্প যদি চিন্তা করেন তাহলে তারা ব্যাকআপ হিসেবে নাসুমকে নিয়েছে। তো এই জায়গাতে আসলে আমার কোনো সে নাই যে সাকিব ভাইয়ের বিকল্প, এটা আমি কখনোই মানতে রাজি না। বাট নিজের জায়গা থেকে যখন সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করব। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ে অবদান রেখেছিলেন সৈকত। নিউজিল্যান্ডের দুর্বোধ্য কন্ডিশনে সুযোগ আসলে কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতপ্রধান দেশের ফুল লিলিয়াম ফুটছে বাংলাদেশে। 5 বছর গবেষণার পর ফুলটির 2টি জাত অবমুক্ত করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেশ বিদেশে ব্যাপক চাহিদা থাকায় এই লিলিয়াম চাষে কৃষকদের সম্পৃক্ত করতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের কথা জানালেন কৃষি কর্মকর্তারা। জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়ার মতো শীতপ্রধান দেশে বেশি দেখা যায় লিলিয়াম ফুল। বাহারি রং ও আকর্ষণীয় সুগন্ধের জন্য এই ফুলের খ্যাতি বিশ্বজোড়া। আন্তর্জাতিক বাজারে লিলিয়ামের বিপুল চাহিদার কথা মাথায় রেখে 2015 সালে এর চাষ নিয়ে গবেষণা শুরু করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে এশিয়াটিক জাতের 30টি জার্মপ্লাজম সংগ্রহ করে গবেষণার মাধ্যমে দেশের আবহাওয়া উপযোগী লিলিয়াম ফুলের 2টি জাত অবমুক্ত করেছেন গবেষকরা। তারা জানান, উদ্ভাবিত জাত দুটিতে তেমন রোগবালাই হয় না, পোকামাকড়ের আক্রমণও কম। জার্মপ্লাজম আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী এরকম যাচাই বাছাই করে বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা এর মধ্যে ইতিমধ্যে 2টা লিলিয়ামের ভ্যারাইটি অবমুক্ত করেছি। বাংলাদেশের আবহাওয়ায় খুব একটা পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ হয় না, তবে যেগুলো হয় সেটা হচ্ছে পাতার মধ্যে ব্লাইট হয়, যেটা সহজে দমন করা যায়। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় মাঠ পর্যায়ে লিলিয়ামের চাষাবাদ বাড়াতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। বালি লিলিয়াম 1 এবং বালি লিলিয়াম 2 নামে 2টি জাত অবমুক্ত করে কৃষকদের মাঝে আমরা এটা বিস্তারের প্রয়াস নিয়েছি। লিলিয়ামের যে বাল্ব, এই সংরক্ষণ করাটা বেশ কঠিন, সেক্ষেত্রে এই প্রজেক্টের মাধ্যমে আমরা একটা কোল্ড স্টোরেজ স্থাপন করেছি এবং এই কোল্ড স্টোরেজের মাধ্যমে লিলিয়াম বাল্ব এবং বাল্বলেট অতি সহজে সংরক্ষণ করা যায়। লিলিয়াম চাষের জন্য উপযোগী বেলে দোআঁশ মাটি। ফুল সংগ্রহের উপযোগী হয় বাল্ব বপনের 100 থেকে 120 দিনের মধ্যে। এরই মধ্যে এই ফুলের চাষ শুরু হয়েছে ঢাকা, যশোর, রংপুর সহ বিভিন্ন জেলায়।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিকে হালদার ও তার সহযোগীদের নামে থাকা প্রায় ৭১ একর জমি শনাক্ত, বাজার মূল্য ১,০০০ কোটি টাকা। এবার সয়াবিনের দাম লিটারে ১০ টাকা বাড়ালো টিসিবি, সংকট কাটাতে আমদানির কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। পরিবেশ বিপর্যয়ের শঙ্কায়ও নিয়ন্ত্রণে আসছে না পলিথিনের ব্যবহার, ১৯ বছরেও কার্যকর হয়নি নিষিদ্ধের আইন। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।